নমস্কার। শুরু হচ্ছে আমাদের চ্যানেল বাংলার পক্ষ থেকে খবরের ময়না তদন্ত। আজকে আমরা আপনাদের গতকালও আমরা দেখিয়েছি এবং আজ আমরা আবার বিষয়গুলো নিয়ে আমরা অন্যভাবে আবার চিন্তা ভাবনা করছি, কারণ আরজিকর কাণ্ড কিন্তু এখনই শেষ হয়ে যাচ্ছে না। আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু এখনো পর্যন্ত নানাভাবে প্রতিবাদ চলছে, নানাভাবে মানুষ কিন্তু রাস্তায় বের হচ্ছেন এবং বিভিন্নভাবে অরাজনৈতিকভাবেও প্রচুর মানুষ কিন্তু সামনে এসেছেন এবং প্রতিবাদের কথা কিন্তু জানাচ্ছেন এবং সকলেই চাইছেন বিচার চাই। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আজকে আমরা সেই আরজিকর যে ঘটনা, সেই ঘটনা নিয়ে আজকে আমরা সুমন বসু রায় আমাদের সামনে উপস্থিত এবং আমরা এই বিশ্লেষক সুমন বসু রায়ের কাছ থেকে এই আরজিকর কাণ্ড নিয়ে এখন এট প্রেজেন্ট কি অবস্থা সেটা আমরা জানার চেষ্টা করছি। দেখেন, আমরা গতকালই বলেছিলাম যে সিবিআইয়ের যে তদন্ত প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ধীর গতি নিয়ে কিন্তু নির্যাতিতার মা বাবাও কিন্তু একটা উষ্মা প্রকাশ করেছিলেন মীনাক্ষী মুখার্জি, যিনি কিন্তু প্রথম দিন থেকে এই যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু ছিলেন। বিশেষত আন্দোলনের আগেও যখন আমরা দেখেছি যে তিলোত্তমার মৃত্যু হয়েছে এবং তার দেহ যখন বাইরে নিয়ে আসা হচ্ছিল, তখনও কিন্তু তিনি কিন্তু একেবারে গাড়ির সামনে দাঁড়িয়ে থেকে কিন্তু ময়না তদন্তের জন্য দাবি জানিয়েছিলেন এবং তারপরে কিন্তু একদম সারা রাজ্য শুধু নয়, বিশ্ব কিন্তু জেনে গিয়েছিল এই বিষয়টি। এবং আজ কিন্তু আমরা দেখতে পেয়েছি যে না, সিবিআই অতি একটা তৎপরতা কিন্তু আজকে রবিবার দেখা গেছে। সিবিআই এর 10 জন গোয়েন্দা আধিকারিক কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু আজকে আমরা যদি বলি তাহলে দেখা যাবে বিভিন্ন মানুষের বাড়িতে কিন্তু গিয়েছেন, যারা অভিযুক্ত বা যারা এই সম্পর্কে জানেন তাদের বাড়ি কিন্তু গিয়েছেন এবং সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি সেটা ঘটেছে। প্রথমেই সন্দীপ ঘোষ, তার বাড়িতে কিন্তু সিবিআই পৌঁছায়, যদিও তিনি সেখানে ঘুমোচ্ছিলেন, ফলে পুলিশকে ডাকতে হয় এবং কলকাতা পুলিশ আসে। পরবর্তী সময়ে কিন্তু তার ঘুম ভাঙে এবং তিনি বেরিয়ে আসেন এবং বাড়িতে কিন্তু ঢুকে যায় সিবিআই। এবং সিবিআই শুধু যে আমরা যদি দেখি প্রাক্তন প্রিন্সিপাল তার বাড়িতেই নয়, আরও অনেকের বাড়িতে কিন্তু এদিন এখনো পর্যন্ত যে খবর রয়েছে, যদিও এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর আসেনি, কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশির খবর কিন্তু রয়েছে। এর মাঝখানে কিন্তু সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটেছে বা যে একটা যদি বলি যে একটা খুব ইতিবাচক ঘটনা, সেটা হলো যে আমরা জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি দেখি, যেটা কিন্তু বারবার করে আহ্বান করা হচ্ছিল সরকারের পক্ষ থেকে। ওখানে বহু রুগী বা তাদের আত্মীয় কিন্তু এখানে কিন্তু সমস্যায় পড়ছিলেন। সিবিআইয়ের প্রতি কিন্তু তারা আস্থা রেখেছেন এবং বলেছেন সিবিআইয়ের প্রতি আমাদের ভরসা রয়েছে, সুতরাং আমরা সাময়িকভাবে কর্মবিরতি যেটা আমরা চালাচ্ছিলাম সেটা থেকে আমরা বিরত আসছি। এটা কিন্তু একটা ইতিবাচক দিক আমরা যদি বলি। এবং এই যে ঘটনা, এই ঘটনাক্রমে কিন্তু দেখা যাচ্ছে একাধিক মানে অসঙ্গতি কিন্তু ইতিমধ্যে ধরা পড়েছে, এমনটাই কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমের পক্ষ থেকে জানা যাচ্ছে যে যার পরিবারের একজন চলে গেলেন, সেই পরিবারকে কিন্তু যেই সময় জানানো হয়েছিল যে এটা কিন্তু একটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা না বলে বলা হয়েছিল যে একটা আত্মহত্যার ঘটনা। এবং পরবর্তী সময় কিন্তু দেখা যাচ্ছে যে তার আগেই কিন্তু অনেক ডাক্তারবাবু কিন্তু নিশ্চিত হয়েছিলেন যে এটা একটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং এই বিষয়ে কিন্তু উত্তরবঙ্গের এক সময়ের খুব নামজাদা একজন আমরা যদি বলি সরকারি অফিসার এবং ডাক্তারবাবু, যিনি জলপাইগুড়িতে তার বাড়ি রয়েছেন, তার নামও কিন্তু জড়িয়ে গিয়েছেন। কারণ তিনি দেখা যাচ্ছে যে সেই ঘটনার পরে কিন্তু অনেকক্ষণ আর্জি করে কিন্তু ছিলেন প্রিন্সিপালের ঘরে। কি করছিলেন তিনি প্রিন্সিপালের ঘরে, এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে যেটা জানা যাচ্ছে, তিনি যে ডাক্তারদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে কিন্তু তিনি দাবি করেছেন যে উপর মহলের কিন্তু নির্দেশে তিনি সেখানে গিয়েছিলেন। এই উপর মহলটা কে, সেটাই কিন্তু এবার কিন্তু সবাই জানার চেষ্টা করছে। ইতিমধ্যে কিন্তু দাবি উঠেছে যে স্বাস্থ্যমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী, তার পদত্যাগ কিন্তু করতে হবে। এবং দেখা যাচ্ছে যে বহু ছাত্রছাত্রী কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের একটা দাবি করছেন এবং তারা বলছেন, তারা একদম ডেডলাইন বেঁধে দিয়েছেন যে 26 তারিখের মধ্যে পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রীকে, নইলে কিন্তু
27 তারিখে নবান্নের অভিযান হবে এবং এই নবান্নে যে অভিযান হবে সেটা কিন্তু প্রশাসনও জানে এবং তারা কিন্তু ইতিমধ্যে আঁটো নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নিতে শুরু করেছে। এটা কিন্তু একটা উল্লেখযোগ্য দিক। আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো একদিকে ছাত্রদের আন্দোলন, একদিকে সর্বস্তরে মানুষের আন্দোলন, চাপ বাড়ছে এবং তার মধ্যে আরও একটি কিন্তু ঘটনাক্রম ঘটেছে। আমরা যদি দেখি সেটা কিন্তু আলিপুরদুয়ার থেকে আসছেন একজন কৃতি ব্যক্তিত্ব, তিনি কিন্তু তার যে পদক রয়েছে সেই পদক কিন্তু তিনি কিন্তু প্রত্যাহার করে নিচ্ছেন। অর্থাৎ আমরা যদি দেখি প্রথম পদক সেটা কিন্তু প্রত্যাহার যে করা হচ্ছে, এই ঘটনা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা। কেন এর আগে আমরা কিন্তু কোনো বুদ্ধিজীবী বা কাউকে কিন্তু আমরা দেখিনি যে পদত্যাগ বা তাদের পদক বা সম্মান সেটা কিন্তু ফিরিয়ে দিচ্ছেন এমন কিন্তু ঘটনা কিন্তু আমরা দেখিনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরজিকর ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন একদম বঙ্গরত্ন যিনি পেয়েছিলেন এবং বঙ্গরত্ন বাংলার গর্ব সেই পরিমল দে তিনি কিন্তু আজকে ঘোষণা করলেন যে আমি আমার যে পদক রয়েছে বঙ্গরত্ন, সেই বঙ্গরত্ন রাজ্য সরকারকে ফিরিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক বা আমরা যদি বলি ঘটনাক্রম, সেই ঘটনাক্রম আরজিকর কাণ্ডে রাজ্য সরকারকে আরও একটা আমরা যদি দেখি আরও একটা ঘটনাক্রম হয়েছে। এটা যেমন একটা পদক ফিরিয়ে দেওয়ার কিন্তু যে একটা ঘটনা, এটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য। কেন আমরা দেখেছি রাজ্য সরকারের বিভিন্ন মুখপাত্র যখন অন্য ক্ষেত্রে ভারত সরকারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ জানিয়ে পদক ফিরিয়ে দেন তখন কিন্তু খুবই সমালোচনা করেন এবং তারা বলেন যে এটা জন্য কেন্দ্রের যারা সরকার রয়েছে অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারকে পদত্যাগ করতে হবে। আজকে কিন্তু বাংলার বুকে দেখা যাচ্ছে যে একজন পদক কিন্তু ফিরিয়ে দিলেন, একজন বিশিষ্ট লেখক তিনি কিন্তু পদক ফিরিয়ে দিচ্ছেন। এখন রাজ্য সরকারের ভূমিকা কী থাকবে, শাসক দলের ভূমিকা কী থাকবে? তারা কি সেই যে পূর্বের যে অবস্থান সেই অবস্থানে কি অনড় থাকবে যে না পদক যখন ফিরিয়ে দিচ্ছেন তখন সেই যে যার নেতৃত্বে সরকার চলছে তাকে কিন্তু পদত্যাগ করতে হবে? এক্ষেত্রেও কি তাদের সেই দাবি থাকবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে। কিন্তু তার মধ্যে আরও একটা ঘটনাক্রম আমরা যদি দেখি, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের সময়ের বাইরে অথবা ছুটির দিনে কিন্তু তারা কিন্তু মিটিং মিছিল করে তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে সেই স্কুল কর্তৃপক্ষকে কিন্তু নোটিশ পাঠিয়েছে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু আর স্বতঃস্ফূর্তভাবে যে একটা প্রতিবাদ সেটা জানানোর জন্যই সম্ভবত সেই সব যে নোটিশের ভয় সেগুলো কিন্তু পাচ্ছে না। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা তারা কিন্তু বিভিন্ন জায়গাতে প্রতিবাদের মুখর হচ্ছে, শিলিগুড়ি, কুচবিহার বিভিন্ন জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে স্কুলের বাচ্চারা হয়তো তারা স্কুলের যে সময় 4:30টার পর তারা কিন্তু মিছিলে অংশগ্রহণ করছে, কিন্তু তারা কিন্তু করছে, এটাও কিন্তু উল্লেখযোগ্য দিক। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো একদিকে সিবিআই সম্পর্কে যে একটা হতাশার বাণী কিন্তু অনেকের মুখ দিয়ে শোনা যাচ্ছে। আজকে রবিবারও একদম রবিবার দিন কিন্তু আমরা দেখতে একদম ছুটির দিন, সেদিন কিন্তু দেখা গেল সিবিআই অত্যন্ত তৎপরতার সঙ্গে তারা কিন্তু বিভিন্ন জায়গায় তথ্য সংগ্রহের চেষ্টা করছে। অন্যদিকে আমরা যদি দেখি রাজ্য সরকারের ভূমিকা নিয়ে যেমন আমরা দেখেছি যে আগেও সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও কিন্তু একটা ক্ষোভ প্রকাশ করা হয়েছিল, এবার কিন্তু ক্ষোভ প্রকাশ করে রীতিমতো তার যে সম্মান যেটা রাজ্য সরকার দিয়েছিল বঙ্গরত্ন সেটা কিন্তু ফিরিয়ে দিলেন উত্তরবঙ্গের বিশিষ্ট লেখক পরিমল দে। অর্থাৎ আমরা যদি দেখি যে এই যে ঘটনা আরজিকর, এই ঘটনার রেশ কিন্তু ক্রমশ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। রাজ্য সরকার কিন্তু আর ড্যামেজ কন্ট্রোলের জায়গায় কিন্তু নেই। তারা যেভাবে প্রথম দিকে যে ভূমিকা তাদের সেই ভূমিকা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছিল এবং সাধারণ মানুষ কিন্তু এবার কিন্তু পথে নামতে শুরু করেছে। সুতরাং বুঝতেই পারছেন যে সুমনবাবু আমাদেরকে সেই বিশ্লেষণে কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিলেন যে খবরের ময়নাতদন্তে আজকে উনি যে ছবিটি আমাদের সামনে তুলে দিলেন সেটা কিন্তু মানে অবাক লাগবে এটা ঠিকই, কিন্তু রাজ্য সরকারের কি অবস্থা এই মানে এই সময়টাতে সেটাও কিন্তু আমরা ওনার কাছ থেকে শুনলাম। এখন আমরা পরবর্তী আরেকটি যে টপিক মানে আরেকটি যে বিষয় আছে সেই বিষয়ে আমরা এখন বিশ্লেষণ আমরা ওনার কাছ থেকে শুনবো। উনি কি চিন্তা ভাবনা করছেন সেটা বাংলাদেশকে কেন্দ্র করে, কারণ বাংলাদেশে বন্যা হয়েছে
এবং ওখানকার যে পরিস্থিতি সেটা যেমন খুবই খারাপ জায়গায় যাচ্ছে, এছাড়াও ওই দেশের যে অর্থনৈতিক অবস্থা বা সমস্ত কিছু এগুলো কিন্তু একটা অদ্ভুত অবস্থায় কিন্তু নিয়ে গেছে, যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে বাংলাদেশে সেই সরকারের মানে ইয়েতে অধীনে খুব কঠিন অবস্থায় হয়তো বাংলাদেশ পড়েছে। আমরা যাই হোক, আমরা এই বিশ্লেষণ আমরা সুমন বসু রায়ের কাছ থেকে শুনতে চাইছি বাংলাদেশের অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন কি, মানে আমরা যেমনটা বলছিলাম যে বাংলাদেশে প্রথম দিকে কিন্তু আমরা জানি 20 তারিখে 20 আগস্ট কিন্তু একটা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় বাংলাদেশের বেশ কিছু জেলাতে, 11টি জেলা কিন্তু প্লাবিত হয়েছিল এবং ভারতেরও একটা ত্রিপুরা রাজ্যের বহু জেলা কিন্তু প্লাবিত হয়েছিল। কেন না, আমরা যদি দেখি একটা অস্বাভাবিক বৃষ্টি কিন্তু হয়েছিল এবং তারপরে বাংলাদেশের সাধারণ অনেক নাগরিক তারা কিন্তু বিভিন্নভাবে মিথ্যাচার করে, তারা কিন্তু ভারতের নামে দোষ দেয় যে তা ভারতের জন্য কিন্তু বন্যা হচ্ছে। এবং গতকাল আমরা কিন্তু বলেছিলাম যে সরকারি মহলে অর্থাৎ বাংলাদেশের যারা নদী বিষয়ক নিয়ন্ত্রণ বিষয়কের এবং যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু জানিয়ে দিয়েছিলেন না, সতর্কতা ছিল। ভারত কিন্তু 12 ঘন্টা আগেই যে প্রোটোকল রয়েছে নদী সংক্রান্ত সেই প্রোটোকল মেনে কিন্তু তারা কিন্তু জানিয়েছিল। হ্যাঁ, আবহাওয়া সংক্রান্ত বিষয়ে আমাদের যে ত্রুটি সেটা হচ্ছে আমরা সামগ্রিকভাবে বুঝতে পারিনি, ভারতও বুঝতে পারেনি যে এই পরিমাণ বৃষ্টিপাত হবে এবং তার ফলে কিন্তু বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারপরে তাদের বক্তব্যের পরে কিন্তু অনেকেই যারা হয়তো ভুলবশত এই ধরনের বক্তব্য রাখছিলেন তারা কিন্তু সেই বক্তব্য থেকে ফিরে আসেন এবং তারা চেষ্টা করেন যে সঠিক যে বক্তব্য সেটা রাখবার। এই জন্য ধন্যবাদ বাংলাদেশের নাগরিকদের যারা কিন্তু ভুল তথ্য প্রথমে পরিবেশন করছিলেন কিন্তু পরবর্তীতে কালে বুঝতে পারেন যে না, তাদের এটা ভুল হচ্ছে এবং তারা কিন্তু সংশোধন করে। এই মুহূর্তে কিন্তু আমরা যদি দেখি যে ত্রাণে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশের সাধারণ মানুষ এবং তারাও কিন্তু অংশগ্রহণ করেছে, এটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। কেন প্রথম অবস্থায় তো বাংলাদেশের সাধারণ নাগরিক এবং কেই এগিয়ে আসতে হবে, মানুষ মানুষের জন্য, এই কথা কিন্তু আমরা বলে থাকি। এবং সেটা এবং জানা যাচ্ছে বাংলাদেশে এই যে বন্যা, সেই বন্যাতে 9 লক্ষ প্রায় 79,000 পরিবার কিন্তু এখানে কিন্তু আমরা যদি দেখি প্রভাবিত, একদম প্রভাবিত হয়েছে। এবং আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাবো বেশ কয়েকজনের কিন্তু মৃত্যুও হয়েছে এই ঘটনায়। কিন্তু আসার কথা যে গত 24 ঘন্টায় বাংলাদেশে তেমন কিন্তু বৃষ্টিপাত হয়নি, ফলে পরিস্থিতি কিন্তু ক্রমশ স্বাভাবিক হওয়ার দিকে এগিয়ে চলেছে। হ্যাঁ, এখন যেটা দরকার বাংলাদেশের সেটা হচ্ছে পানীয় জলের একটা কিন্তু সংকট হতে পারে। বহু জায়গায় টাওয়ার ভেঙে গেছে, মোবাইলের নেটওয়ার্কের একটা কিন্তু সমস্যা রয়েছে, বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা রয়েছে, এই এবং শুকনো খাওয়ারও তো একটা পর্যাপ্ত থাকে এই 11 জেলায়, এবং সেই সঙ্গে কিন্তু চিকিৎসারও একটা কিন্তু সুযোগ তাদেরকে করে উঠতে হবে। অর্থাৎ বাংলাদেশের জন্য সব বিশ্ব কিন্তু এই মুহূর্তে বা ত্রিপুরার জন্য সারা বিশ্ব কিন্তু প্রার্থনা করছে যে যত দ্রুত সম্ভব কিন্তু এই পরিস্থিতি বেরিয়ে। আমি একটাই কথা বলবো, বাংলাদেশের যেসব নাগরিক যারা কিন্তু পরবর্তীতে নিজেদের ভুল বুঝতে পেরেছেন, যারা কিন্তু প্রথমে প্রচার করছিলেন যে ভারতের জন্য এই বন্যা হয়েছে, তাদেরকে সাধুবাদ দেব, তারা কিন্তু সঠিক জায়গায় চলে আসে। কিন্তু এখনও অনেকে কিন্তু এই ধরনের একটা মিথ্যাচার করে যাচ্ছে, তাদের জন্য বলবো যে আরব আমুসাইতেও কিন্তু আমরা যদি দেখি সেখানেও কিন্তু এত উন্নতশীল যে সেখানেও কিন্তু বন্যা হয়েছিল, সেখানেও প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, একটা মরুভূমি, সেখানে এমন ধরনের বন্যা হয়েছিল বহু গাড়ি কিন্তু ভেসে গিয়েছিল, অনেক বাড়ি কিন্তু ডুবে গিয়েছিল। অর্থাৎ সারা বিশ্বজুড়ে প্রাকৃতিক একটা দুর্যোগ কিন্তু হচ্ছে, বন্যা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আবহাওয়ার একটা পরিবর্তনও কিন্তু আমরা একটা আভাস পাচ্ছি। এটা কিন্তু পরিবেশ যারা বিজ্ঞানী রয়েছে, আবহাওয়া বিজ্ঞানী যারা রয়েছে, তাদের কিন্তু এটা কিন্তু গবেষণা করতে হবে যে আমাদের এই জোনের যে আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন হচ্ছে কিনা, হলে কেন হচ্ছে এবং এর সলিউশন কি রয়েছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কিন্তু এখন সবার যারা কিন্তু সমস্যার মধ্যে রয়েছে তাদের পাশে এসে দাঁড়াতে হবে। এবং ভারত কিন্তু বারবার একটা বড় ভাইয়ের যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু পালন করেছে, বারবার করে কিন্তু ভারত বাংলাদেশের বিভিন্ন কাজে কিন্তু সহযোগিতা করেছে। কিন্তু বর্তমান বাংলাদেশের যে অরাজক পরিস্থিতি, সেখানে ভারতের পক্ষেও তো সম্ভব হচ্ছে না। কারণ সেখানে আপনারা যদি দেখেন প্রতিদিনই দেখবেন যে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এগুলো কিন্তু বাতিল করতে বাধ্য হচ্ছে ভারত সরকার এবং টাকা ফিরিয়ে দিচ্ছে। একইভাবে ভারতের যে পণ্য যেগুলি বাংলাদেশের মানুষের জন্য যাচ্ছিল সেগুলোকেও আটকে দেওয়া হয়েছিল, ফলে প্রচুর পণ্য কিন্তু নষ্ট হয়েছে, ভারতেরও কিন্তু ক্ষতি হচ্ছে। সুতরাং এই যে
এই যে বিষয়ে, এই আন্তর্জাতিক বিষয় অত্যন্ত জটিল বিষয়, এই বিষয়গুলি থেকে সাধারণ যারা আমরা যদি দেখি যারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন তাদের কিন্তু অনেক এই সংবেদনশীল বিষয়ে কিন্তু অনেক বেশি দায়িত্বশীল হতে হবে, এবং তারা যদি দায়িত্বশীল হয়ে একটা মন্তব্য করেন তাহলে কিন্তু সেই দেশের জন্য ভালো, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। দেখেন আজকে বাংলাদেশে হাসিনা সরকার নেই, নতুন অন্তর্বর্তী সরকার হয়েছে এবং পরবর্তীতে আবার নতুন সরকার। কে বলতে পারে হাসিনা সরকারের সঙ্গে ভারতের যে সম্পর্ক ছিল হয়তো তার থেকে আরও ভালো সম্পর্ক তৈরি হবে, তা কেননা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমেই তো বিভিন্ন দেশ তাদের সমস্যাগুলো তো একদম সমস্যাগুলি মিটিয়ে কিন্তু উন্নতির পক্ষে যায়। আজকে বাংলাদেশ সরকারের 15 বছরের যে শাসন হাসিনার, সেখানে পতন চেয়েছিলেন মানুষ এবং তারা গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু নতুন একটা সরকার গঠন করেছেন অন্তর্বর্তীকালে। ফলে তাদেরও তো প্রত্যাশা থাকবে যে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ তৈরি করে বাংলাদেশকে আরও কিভাবে সমৃদ্ধশালী করা যায়, সেই উদ্দেশ্য নিয়ে যদি বাংলাদেশের যারা সোশ্যাল মিডিয়ায় যারা বিভিন্ন ধরনের বক্তব্য রাখছেন তারা যদি সেই ধরনের বক্তব্য রাখে তাহলে মনে হয় দুই দেশের সম্পর্ক ভালো হবে। দুই দেশের সম্পর্ক যত মজবুত হবে বাংলাদেশের শ্রীবৃদ্ধি তত হবে, ভারতেরও কিন্তু একাধিক জায়গায় কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু লাভবান হবে। কেন ভারত যেমন বাংলাদেশকে সহযোগিতা করতে চায়, বাংলাদেশ যদি সেই সহযোগিতা নেয় এবং বাংলাদেশের মধ্যে দিয়ে রেল যোগাযোগ ব্যবস্থা যদি ভারত করতে পারে তাহলে কিন্তু ভারতেরও কিন্তু পণ্য খরচা অর্থাৎ ত্রিপুরা, মেঘালয়, মণিপুর বিভিন্ন জায়গায় যে রয়েছে নর্থ ইস্টের যে রাজ্যগুলি রয়েছে সেখানে যোগাযোগ ব্যবস্থা ভারতের উন্নত হবে। সুতরাং সব দিক দিয়ে কিন্তু দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ একটা আচরণ খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করব যে বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকবেন এবং এই মুহূর্তে বাংলাদেশের যারা সমস্যায় পড়েছেন তাদের পাশে এসে দাঁড়াবেন এবং পরবর্তী সময় নতুন সরকার যখন গঠন হবে যে যে সমস্যা রয়েছে দ্বিপাক্ষিক সমস্যাগুলি আলোচনার টেবিলে মীমাংসা হবে এবং ভারত এবং বাংলাদেশ দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের মাধ্যমে দুই দেশ আরও শ্রীবৃদ্ধির পথে এগিয়ে যাবে। সুতরাং বুঝতেই পারছেন আমাদের খবরের ময়নাতদন্ত আজকের মতো এ পর্যন্তই। আবার আমাদের সঙ্গে থাকুন এবং আমরা আগামীকাল এবং পরবর্তীতেও আমরা এই খবরের ময়নাতদন্ত আপনাদের সামনে আমরা তুলে ধরব। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন। সেই সঙ্গে আজকের মতো আমরা স্টুডিও থেকে ফেরত যাচ্ছি। নমস্কার।